ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবুল কাশেম। ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। প্রিয় দর্শক, আমরা আজকে কথা বলবো ভারতে বাংলাদেশের আরএনজি রপ্তানি বর্তমান সিচুয়েশন নিয়ে। আপনারা জানেন যে গত বছর 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর রাজনৈতিকভাবে ভারতের সাথে বাংলাদেশ সরকারের একটা দূরত্ব তৈরি হয়েছে এবং তার প্রভাবে কিন্তু অর্থনৈতিক বা দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রেও ভারত বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছিল। যেমন তারা স্থলবন্দর দিয়ে তৈরি পোশাক রপ্তানি করা যাবে না, ভারতের বন্দর ব্যবহার করে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশ এক্সপোর্ট করতে পারবে না। এরকম বাংলাদেশও কিছু কিছু ক্ষেত্রে কাউন্টার মেজার নিচ্ছে, কিছু ক্ষেত্রে নেয়নি। তো এরকম একটা অবস্থার মধ্যে সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি যে ভারতে যে বাংলাদেশ থেকে তৈরি পোশাক রপ্তানি হয়, তো সেই রপ্তানি করার আগে যিনি বাংলাদেশ থেকে কিনতে চান বা বায়ার, তাকে স্যাম্পল পাঠাতে হয় বাংলাদেশ থেকে। তো সেই স্যাম্পল ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ তারা দীর্ঘদিন আটকে রাখছে, ছাড় দিচ্ছে না, যেটা বাংলাদেশের রপ্তানিকারকদের জন্য একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে টিভিএসে আজকে লিড নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন আমাদের সিনিয়র রিপোর্টার রিয়াদ হোসেন। আমরা তার কাছ থেকে বিস্তারিত জানবো। রিয়াদ, আপনাকে স্বাগত জানাই। আপনার আজকে যেটা লিড নিউজ, যে ভারতে রপ্তানির ক্ষেত্রে নন ট্যারিফ ব্যারিয়ার, এটা অবশ্যই যে নানান রকমের একটা জটিলতা তৈরি হচ্ছে, তার মধ্যে যে স্যাম্পল ডিলে করা, এটা একটা মেজর কনসার্ন। এটা কবে থেকে শুরু হলো এবং এখন কি অবস্থা, একটু যদি বলেন। কাশেম ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন, আপনি যেটা বললেন যে গত 5 আগস্টের পর থেকে আসলে যখন বাংলাদেশ ভারতের কূটনৈতিক সম্পর্ক, সাথে সাথে অর্থনৈতিক সম্পর্ক, দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক একটু শীতল হতে শুরু করলো, তো তখন থেকেই বাংলাদেশ আসলে এটা খেয়াল করছে যে এয়ার কুরিয়ার, আপনি কুরিয়ারের কিন্তু নানানভাবে কুরিয়ার স্যাম্পল পাঠানো যায়, শিপে পাঠানো যায়, শিপে পাঠানোর ক্ষেত্রে অসুবিধা নেই, কিন্তু এয়ারে সাধারণত স্যাম্পলটা আসলে এয়ারে বেশিরভাগ পাঠানো যায়, মানে বিমানে। হ্যাঁ। তো যেমন ফেডেক্স অথবা এই জাতীয় আরও যারা আছে, ডিএইচএল, তো এখানে স্যাম্পলটা দ্রুত পাঠাতে হয় এই কারণে, কারণ স্যাম্পল পাঠানোর পর স্যাম্পল যখন অনুমোদন হবে তখন তারা এখানে প্রোডাকশনের কাজ শুরু করবে। ফাইনালি আবার শিপমেন্টের আগে পাঠাতে হয়, সেখান থেকে অনুমোদন হলে শিপ করবে। তো এখানে 2-3 দিন 4 দিনের মধ্যে এই কাজটা আসলে কমপ্লিট করতে হয়, কিন্তু এইটাতে সময় লেগে যাচ্ছে বেশি। এবং গত 2 মাস থেকে আমাদের এখানকার যারা এক্সপোর্টার তারা বললেন যে গত 2 মাস থেকেই এই সমস্যাটা প্রকট হয়েছে। সেখানে পাঠানোর পরে, স্যাম্পলটা যাওয়ার পরে সেখানকার কাস্টমস অথরিটি লম্বা সময় ধরে, যেটি 3-4 দিনে বা 5 দিনে পুরো প্রক্রিয়াটা শেষ হওয়ার কথা, একদম ওখানকার যে বাইং হাউস বা বায়ারদের যে লিয়াজো অফিস, সেই অফিসে যাওয়ার কথা, সেটিতে 15-20 দিন সময় লেগে যাচ্ছে। কোনো স্যাম্পল একদম হোল্ড হয়ে যাচ্ছে, একদম ওটা ক্লিয়ারই করা হচ্ছে না, হ্যাঁ, ছাড় করাই হচ্ছে না। তো এইটাতে যে প্রবলেমটা আমাদের এক্সপোর্টারদের আসলে হচ্ছে, আমরা অনেকের সঙ্গে কথা বলেছি এবং আমাদের যারা ব্র্যান্ড বায়ার আছে তাদের প্রতিনিধির সঙ্গে কথা বলেছি, যে তাদের এখন পাঠাতে তো হবে, কারণ ওখানে বেশ কিছু অফিস, বিশেষ করে ইন্ডিয়াতে এক্সপোর্ট করার ক্ষেত্রে, তো বাংলাদেশ আপনি জানেন ওখানে আমাদের গত বছর কিন্তু $1.76 বিলিয়ন, মানে $176 কোটি পণ্য বাংলাদেশ রপ্তানি করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য অংশই, প্রায় 40% তৈরি পোশাক। এখন তো ওখানে রপ্তানির ক্ষেত্রে অথবা থার্ড কোনো কান্ট্রিতেও যদি রপ্তানি করতে হয়, ওই অফিস যদি ইন্ডিয়াতে থাকে তাহলে তাদেরও অনুমোদনের একটা বিষয় আছে। তার মানে ধরেন যে আমি আমেরিকার একটা বায়ার হয়তো বাংলাদেশ থেকে নেবে, কিন্তু তার লিয়াজো অফিস ইন্ডিয়ায়, তো তাহলেও তো আমেরিকায় এক্সপোর্ট করার জন্য ইন্ডিয়াতে পাঠাতে হচ্ছে। বাংলাদেশে যদি তার কোনো অফিস না থাকে, বাংলাদেশে যদি এই অথরিটি না থাকে স্যাম্পল অনুমোদনের, তাহলে ইন্ডিয়ান অফিসটার হেল্প নিতে হয়। আর ইন্ডিয়ার এক্সপোর্টের ক্ষেত্রে তো আছেই, বিশেষ করে আপনি যত ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আছে তারা কিন্তু শুধু ইন্ডিয়া, কেবল পুমারই আছে প্রায় 1000 স্টোর ইন্ডিয়াতে, তো এরকম আরও অনেকেরই আছে। এখন তাদের সময় যেহেতু বেশি লেগে যাচ্ছে, তো তারা কি করছে, 2টা উপায়। একটা হলো শিপে পাঠাতে হবে, শিপে পাঠাতে গেলেও কিন্তু আপনার ওই 20-25 দিনের মতো সময় লেগে যাচ্ছে। আর এখন অনেকেই যে কাজটা করছে যে ওই হ্যান্ড ক্যারি করে, অর্থাৎ বিমানে কোনো একজন যাত্রী যাচ্ছে, তো তার কাছে হয়তো 5-7 কেজি 10 কেজি পরিমাণ যেটা যতটুকু নিতে পারবে সেটি হয়তো দিচ্ছে, এইভাবে করে, বা একজনকে পাঠাতেই হচ্ছে বিমানে করে। যাদের কন্টিনিউ পাঠাতে হয়
তার এরকম একজনকে ওখানে পাঠানোই লাগছে, হয়তো কলকাতায় বিমানে পাঠানো লাগছে, সেখান থেকে হয়তো কুরিয়ারে পাঠাচ্ছে। তো যাওয়া আসা মিলিয়ে সেখানে তার থাকা সব মিলিয়ে যেখানে আগে 5,000 টাকার মতো খরচ হতো এই কুরিয়ারে পাঠাতে, সেখানে এখন কারো কারো ক্ষেত্রে ইভেন 1 লাখ টাকাও খরচ হয়ে যাচ্ছে একটা স্যাম্পল পাঠানোর জন্য। এবং এটা কিন্তু এমন না যে কারো সারা বছরে একটা স্যাম্পল পাঠাতে হয়, এটি কন্টিনিউ মাসে কয়েক দফা স্যাম্পল পাঠাতে হয়। তাহলে এটি কিন্তু তার দুইটা প্রবলেম হচ্ছে। একটা হলো আপনি এই সময়ের মধ্যে পাঠাতে হলে তার কস্ট অনেক বেড়ে যাচ্ছে। আমি প্রবলেমে যাওয়ার আগে যে এই বিষয়টা কি আমাদের যে গভর্নমেন্টের বাণিজ্য মন্ত্রণালয় বা আমাদের যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে কি ব্যবসায়ীরা অবহিত করেছে, বা সরকারের পক্ষ থেকে ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে কোনো যোগাযোগ করছে কিনা এটা এই সমস্যাটা? আমরা কথা বলেছিলাম এই বিষয়টা নিয়ে। তো ব্র্যান্ডস এবং আমাদের এক্সপোর্টারদের পক্ষ থেকে আমাদের এখানে যে রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএতে এই বিষয়টি জানানো হয়েছে। তো বিজিএমইএর লিডারদের সঙ্গে কথা বলে তারা বলছেন যে তারা এইটি বাণিজ্য মন্ত্রণালয়কে জানাবেন। বাণিজ্য মন্ত্রণালয় এখনও অফিসিয়ালি জানে না, বাট বাণিজ্য মন্ত্রণালয়ের অফিসিয়াল যারা আছেন তারা বলছেন যে তারা যদি এটি আনুষ্ঠানিকভাবে ইনফরমেশনটা পান তখন তারা এই বিষয়টি নিয়ে পরবর্তীতে তাদের কার্যক্রম শুরু করবেন। আচ্ছা, এখন আপনি একটু বলবো যে এই যে আপনি যেটা বললেন যে ভারতে আমাদের যে এক্সপোর্ট তার প্রায় 40% হচ্ছে আরএমজি যাচ্ছে। তো যদি এই অবস্থা চলতে থাকে তাহলে এক্সপোর্ট আসলে কেমন ব্যাহত হতে পারে, বা কি এই বিষয় মানে এটার ইম্প্যাক্টটা কি হবে? একটা তো হলো যে বাড়তি খরচ, বাড়তি সময় লাগছে, কিন্তু ভারতে আমাদের রপ্তানি কমে যাওয়ার আশঙ্কা আছে কিনা, বা ভারত হয়ে অন্য দেশে যে এক্সপোর্ট সেটার উপরে কোন ধরনের? আমাদের এক্সপোর্টাররা বলছেন যে আসলে এটা এক ধরনের, ওই যে আপনি যেটা শুরুতেই বললেন যে এটা এক ধরনের অশুল্ক বাধা। মানে এখানে ডেফিনেটলি এর কারণে আমাদের রপ্তানিটা ভারত অথবা ভারতের এই যেই প্রক্রিয়াটা, যেই স্যাম্পলের কারণে হয়তো বাধাগ্রস্ত হতে পারে। আপনি খেয়াল করবেন একটা ইন্টারেস্টিংলি, সেটা হচ্ছে ভারতের সাথে কিন্তু গত আগস্টের পর থেকেই বাংলাদেশের সম্পর্ক একটু খারাপ, এবং ভারত দফায় দফায় বাংলাদেশের বাণিজ্যিক বিভিন্ন ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে। এবং বাংলাদেশও কিন্তু ভারত থেকে সুতা আমদানির ক্ষেত্রে মিসডিক্লারেশন যাতে না হয় সেজন্য, বা মিসডিক্লারেশন অ্যাভয়েড করার জন্য ল্যান্ড পোর্ট দিয়ে সুতা আমদানিটা নিষিদ্ধ করেছে, অর্থাৎ সি পোর্ট দিয়ে আসতে পারবে। তাতে অবশ্য বাংলাদেশের সুতা যারা আমদানি করেন তাদের খুব বেশি যে অসুবিধা হচ্ছে তা না, আমদানি হচ্ছে, ভারত থেকে আমদানি বেড়েছে। ইন্টারেস্টিংলি ভারতে কিন্তু আমাদের রপ্তানি গত বছরও বেড়েছে 12% 2024-25 অর্থ বছর, এবং গত জুলাইয়ে আমাদের রপ্তানি ভারতে বেড়েছে বিধিনিষেধের পরও। এখন বাংলাদেশের সামনে আসলে যে বিষয়টা আমাদের এক্সপোর্টাররা বলছেন যে যেহেতু ট্রাম্প প্রশাসনের যে ট্যারিফ, বাংলাদেশ আপনি জানেন যে বাংলাদেশে এখন নতুন ট্যারিফ 20%, আবার ভারতে কিন্তু 25%-এর সঙ্গে আরও 25% যুক্ত হয়েছে, 50%। এর ফলে ভারত থেকে যারা আমদানি করতেন যেসব ব্র্যান্ডগুলো, তারা এখন বাংলাদেশকে বিবেচনা করছে। তাদের অর্ডার বাংলাদেশে কেউ কেউ শিফট করা শুরু করেছে, কেউ কেউ শিফট করার প্ল্যান করেছে। অর্থাৎ একটা ভালো অর্ডার যেটা ভারতে হতো সেটি বাংলাদেশে আসার পসিবিলিটি তৈরি হয়েছে। আমাদের এক্সপোর্টাররা ধারণা করছেন যে ভারতের এই যে আমাদের স্যাম্পলের ক্ষেত্রে এক ধরনের জটিলতা ফেলা, এটা কিন্তু ভারতের সরকারিভাবে বা লিখিতভাবে আমাদের এই স্যাম্পল কুরিয়ারের এটি আটকানোর লিখিত কোনো আদেশ বা রেস্ট্রিকশন নেই, ইনস্ট্রাকশন নেই, কিন্তু এটা অলিখিতভাবে তাদের ধারণা হচ্ছে এটা এক ধরনের, মানে বাংলাদেশে যে অর্ডারগুলো আসছে এটা এক ধরনের বাধা তৈরি করার হয়তো উদ্দেশ্য এটা হয়তো হতে পারে কারো কারো ধারণা। আমি আপনার কাছে সর্বশেষ জানতে চাবো, আমাদের সময় খুব কম, সংক্ষেপে বলবেন যে ভারত যদি উদ্দেশ্যপূর্ণভাবে এটা করে যে ভারতের এই কাজের কারণে হয়তো বাংলাদেশ থেকে অর্ডার বাড়লো না, কিন্তু তারা হয়তো ভিয়েতনামে চলে যাবে, কারণ ভিয়েতনামের শুল্ক তো আমাদের সমানই, তারা হয়তো পাকিস্তানে চলে যাবে, বা এটা হচ্ছে ভারত আসলে এটা ভারতের করাটা কতটা যৌক্তিক একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো যে ভারত কিন্তু হচ্ছে আরএমজিতে আমাদের প্রতিদ্বন্দ্বী, এবং তারা হয়তো এটা চাচ্ছে কিনা যে ভারতের কনজিউমাররা যাতে ভারতের আরএমজিটাই ব্যবহার করে, বাংলাদেশ থেকে যাতে ইনপুটটা কম হয়। সেটিও হতে পারে, সেটিও হতে পারে। এর আগে কিন্তু একাধিকবার ভারতের যেই গার্মেন্টস ম্যানুফ্যাকচারার যারা আছেন তারাও বাংলাদেশ থেকে যাতে ভারতে পোশাক আমদানি রেস্ট্রিক্ট করা হয় সে বিষয়ে সরকারের কাছে বিভিন্ন সময় তারা এটি আবেদন করেছিলেন বা দাবিও জানিয়েছিলেন, সেটি একটি বিষয়। কিন্তু দেখুন আপনি ইন্টারন্যাশনাল বাণিজ্য বাংলাদেশের যে সক্ষমতা তৈরি হয়েছে, তো ডেফিনেটলি এটি বাংলাদেশে না হলে হয়তো ভারতে 50% এখন অতিরিক্ত
শুল্ক দিয়ে আসলে অনেকের বায়ারদের জন্য এটা হয়তো ভায়াবল হবে না, তো তারা বিকল্প খুঁজবে ধীরে ধীরে, সেটি বাংলাদেশ হোক বা পাকিস্তান হোক বা ভিয়েতনাম, মিয়ানমার হতে পারে, কম্বোডিয়া হতে পারে, ইন্দোনেশিয়া বা তুরস্কের মতো দেশেও হয়তো হতে পারে। এখন বাংলাদেশ সবচেয়ে ভালো বিকল্প এই কারণে, ভারতের একদম প্রতিবেশী বাংলাদেশ এবং বাংলাদেশের সক্ষমতা আছে। বাংলাদেশ এখন যদি আগামী অর্থবছরে বাড়তি 7-8 বিলিয়ন, ইভেন $10 বিলিয়ন এক্সট্রা অর্ডার আসে তৈরি পোশাকের জন্য, বাংলাদেশের সেই সক্ষমতা আছে এবং বাংলাদেশ অপেক্ষাকৃত কম প্রাইসে এই পণ্যটা বাংলাদেশ তৈরি করতে পারে। ফলে এই বাধাটা ডেফিনেটলি বাংলাদেশের জন্য কিছুটা সমস্যা তৈরি করতে পারে। কিন্তু যারা বায়ার আছেন, বায়াররাও কিছুটা অপ্রস্তুত হয়ে গেছেন। কালকে বিজিএমেরই এক নেতা আমাদেরকে বললেন যে তারা অপ্রস্তুত হয়ে গেছেন এই যে এক ধরনের জটিলতা তৈরি হলো স্যাম্পল নিয়ে। তো কিন্তু আমার মনে হয় না যে এই কারণে আসলে বাংলাদেশে বায়ারদের যে অর্ডারের ফ্লোটা আসার সম্ভাবনা তৈরি হয়েছে তাতে ঠেকানো যাবে বা ঠেকবে, আমার কাছে অ্যাটলিস্ট মনে হয় না। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা রিয়াদের কাছ থেকে বিস্তারিত জানলাম। আসলে ভারত আমাদের প্রতিবেশী, দু দেশের মধ্যে রাজনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক সামনে আরও এগিয়ে যাবে এবং দ্বিপাক্ষিক যে অর্থনৈতিক নির্ভরতা সেটা অবশ্যই বাড়বে। কারণ ভারতেরও যদি বাংলাদেশ থেকে তারা যদি ইম্পোর্ট করে তাদের ইম্পোর্ট কস্ট কম হয়, বা বাংলাদেশ যদি ভারত থেকে ইম্পোর্ট করে তাদের ইম্পোর্ট কস্ট কম হয় বাংলাদেশেরও। বাংলাদেশ কিন্তু ভারত থেকে চীনের পরে ভারত থেকে সবচেয়ে বেশি পণ্য আমদানি করে। তো সেরকম প্রতিবেশীর কাছ থেকে আমরা অবশ্যই আশা করব যে বাংলাদেশের রপ্তানি ক্ষেত্রে তারা কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না, সেটাই আমাদের প্রত্যাশা। আর সরকার জানলে নিশ্চয়ই দ্বিপাক্ষিক সরকারি পর্যায়ে যোগাযোগ করে এই সমস্যার সমাধানের উদ্যোগ নেবে। আমাদের খুব ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।